প্রিয় ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা এই করোনা মহামারীর মধ্যে সুস্থ আছো। সুস্থ থাকাটা একটা বড় নিয়ামত, আর এই নিয়ামত যেহেতু আল্লাহ আমাদের দান করেছে, তাই আমরা সকলে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর হাজার কোটি কোটি গুণ দরুদ শরীফ আদায় করে আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক। তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, প্রথম দিন হয়তো পরিচয় হয়েছিল, তারপরে আমি একটু তোমাদের নামটা বলি। এ হচ্ছে আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলী, আমি সহযোগী অধ্যাপক এবং আমি তোমাদের এই ফার্স্ট ইয়ারের কোঅর্ডিনেটর, চিফ কোঅর্ডিনেটর। অর্থাৎ তোমাদের পরীক্ষা, ইনকোর্স, ফর্ম ফিল আপ যাই হোক না কেন, সবগুলো আমি আর তোমাদের বজেন স্যার দায়িত্বে আছি। তোমাদের অর্থাৎ তোমাদের ভালো মন্দ আমাদের দুজনের দেখার দায়িত্ব। তোমাদের আমি ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারে এনার্জেটিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়াবো। এখানে তোমাদের কয়েকটা চ্যাপ্টার আছে, তোমরা সবাই বই কিনবা। কদিন আছে, যাই হোক, ক্লাসে যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা কিংবা মোবাইলে জেনে নেবা। আর আমি যখন ক্লাস নিব তখন তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি বেশিরভাগই কিন্তু বড় বড়, আর এগুলো মানে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকে, ফলে তোমার লিখতে হয় এবং লিখলে সুবিধা হবে যে কোন জায়গায় তোমার প্রবলেম, সে প্রবলেম বুঝতে পারবে। তাই তোমরা খাতা কলম নিয়ে বসো, যেখানে তোমাদের প্রবলেম সেখানে জানাবা, আমি সেটা চেষ্টা করবো পরবর্তী ক্লাসে সমাধান করে দেবো। যাই হোক, একটু পড়াই। এনার্জেটিক ইন কেমিস্ট্রি এর বাংলা করা হয়েছে রসায়নের শক্তি বিজ্ঞান। এখানে তোমাদের অর্থাৎ শক্তি নিয়ে আলোচনা। যেমন একটা বিক্রিয়া ঘটলে বিক্রিয়াটা তাপ উৎপাদী হয়, না তাপ হারি হয়। তাপ এক প্রকার শক্তি। এই যে তাপ উৎপাদী না তাপ হারি, কিংবা একটা বিক্রিয়ার সম্ভাব্যতা, মানে বিক্রিয়া ঘটবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে তোমার এই অধ্যায়ে আলোচনা করা হয়। যাই হোক, অত বেশি না হলে আমাদের মূল কথা আমরা যাই। ভৌত রসায়নের, ফিজিক্যাল কেমিস্ট্রি এর বাংলা হচ্ছে ভৌত রসায়ন। এই ভৌত রসায়নের দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে
ধারা, ইংরেজিতে বলা হয় সিস্টেম। আর 2 নম্বর হচ্ছে পরিবেশ। এখন ধারা কোনটা? ধরো আমি এটা মনে করলাম ভৌত বিশ্ব, আঁকা যাই হোক ভৌত বিশ্ব। এখন এই ভৌত বিশ্বে মনে করলাম আমি এই অংশটুকু নিয়ে, অর্থাৎ এই অংশটুকু নিয়ে কি করছি, আমি গবেষণা করছি, পরীক্ষা নিরীক্ষা করছি, কাজ করছি। এই অংশটাকে বলছি আমরা ধারা বা সিস্টেম। কি বললাম? ভৌত বিশ্বের যে অংশটুকু নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করছি সেটাকে বলছি আমরা ধারা। তবে এখানে একটা কথা বলা হয়েছে, তাহলে এই ধারা আর বাকিটুকু বলা হয় যেমন কি, এর পুরোটা তোমার হচ্ছে পরিবেশ। তাহলে পুরোটাই ভৌত বিশ্ব আর এগুলো সবগুলো তোমার হচ্ছে পরিবেশ। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে, এটুকুই ধারা হয়, এটুকুই পরিবেশ হয়। এই ধারা এবং পরিবেশটা কিন্তু একটা বাস্তব অথবা কাল্পনিক রেখা থাকবে, পৃথক থাকবে। যেমন এই রুমটা আমি যদি ধারা মনে করি, তাহলে এই রুমের সাথে এই প্রাচীরটা কিংবা ওই প্রাচীর কিংবা ওই প্রাচীর বা ওই প্রাচীর, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রাচীর গুলা দেওয়া আছে, অন্যান্য রুম থেকে কিংবা অন্য অংশ থেকে পৃথক আছে না, এটা যে বাস্তব রেখা। আর এটা তোমার বাস্তব হতে পারে অথবা কাল্পনিক হতে পারে। এটাকে বলছে আমরা ধারা বা সিস্টেম, অর্থাৎ ভৌত বিশ্বের যে অংশটুকু নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয়, যা কোনো বাস্তব অথবা কাল্পনিক রেখা দ্বারা ভৌত বিশ্ব থেকে কি থাকে, পৃথক থাকে, তাকে বলছি আমরা ধারা বা। ভৌত বিশ্বের যে অংশটুকু নিয়ে ভৌত বিশ্বের যে অংশটুকু নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয়, যা কোনো বাস্তব অথবা কাল্পনিক রেখা দ্বারা কি থাকে, ভৌত বিশ্বের অন্য অংশ থেকে পৃথক থাকে। তাহলে এইটুকু যদি ধারা হয়, তাহলে পুরোটা ভৌত বিশ্ব। তাহলে এই যে রেখাটা দিয়েছেন, এই রেখাটা বাস্তব হতে পারে, দেখা যেতে পারে, আবার নাও পেতে পারে, পৃথক আছে। এটা বলছি আমরা ধারা বা সিস্টেম। আর ধারা ব্যতীত ভৌত বিশ্বের অবশিষ্ট অংশটাকে বলছি আমরা, বুঝার চেষ্টা করো, এটা পুরোটা ভৌত বিশ্ব। এই জন্য আমি গবেষণা করছিলাম বা সিস্টেম, আর এটা পুরোটা তোমার হচ্ছে পরিবেশ। আর এই যে এটা বললাম, এটাই বলছি আমরা বেষ্টনী। সোজা কথা হচ্ছে প্রাচীর, অর্থাৎ যে বাস্তব অথবা কাল্পনিক রেখা ধারা এবং পরিবেশকে কি রাখে, আলাদা করে রাখে, তাকে বলছি আমরা বেষ্টনী। যে বাস্তব অথবা কাল্পনিক রেখা ধারা এবং পরিবেশকে পৃথক করে রাখে, তাকে বলছি আমরা বেষ্টনী। বাস্তব অথবা কাল্পনিক। তাহলে আমি আবার বলছি, ধারা কোনটা? আমি এক কথায় গোটা বিশ্বের যে অংশটা আছে, ধরো পৃথিবীর মধ্যে, ধরো বাংলাদেশ নিয়ে আমি গবেষণা করছি, তাহলে বাংলাদেশটা হচ্ছে ধারা বা সিস্টেম। তাহলে বাংলাদেশ বাদে সবই তোমার হচ্ছে কি, পরিবেশ। এখন দেখো বাংলাদেশের ভারতের মধ্যে একটা বর্ডার আছে, এই বর্ডারটা বলছে আমরা বেষ্টনী। বারবার বাংলাদেশের একটা কাল্পনিক হোক আর বাস্তব কি আছে, বর্ডার আছে, সেটা বলছি আমরা বেষ্টনী। তাহলে আমি বাংলাদেশটা নিয়ে কাজ করতেছি, সেই বাংলাদেশটা তোমার হচ্ছে
ধারা বা সিস্টেম, বাকি তোমার হচ্ছে পরিবেশ। অনুরূপভাবে আমি এই রুমটাতে পড়াচ্ছি, এই রুমটা হচ্ছে ধারা বা সিস্টেম, এই রুমের বাদ বাকি যা আছে পুরো পৃথিবী সবই তোমার হচ্ছে পরিবেশ। আর এই জায়গাগুলোকে বলছি আমরা বেষ্টনী। যাই হোক, এখন এই শ্রেণী বিভাগ, এটা মূলত তিন প্রকার। একটা উন্মুক্ত ধারা, একটা রুদ্ধ ধারা, একটা অন্তরিত ধারা। এখন কোনটা উন্মুক্ত? উন্মুক্ত মানে খোলা, বুঝতে পারতেছ? সেটা হচ্ছে, ধরো তাহলে আমি ভৌত কেমিস্ট্রির দৃষ্টিকোণ থেকে দুই ভাগ ভাগ করি, ধারা এবং পরিবেশ। ধরো তুমি তোমার বাসার পাশে চায়ের দোকান আছে, চা খাওয়ার ইচ্ছা হলে তুমি চাটা নিয়ে দোকান থেকে তোমার বাসায় যাচ্ছ। চায়ের দোকানে যে পরিমাণ তাপ ছিল, তোমার বাসায় গিয়ে তাপ কিছু কমে যাবে। তাপটা কোথায় গেল? চায়ের কাপটা একটা ধাপ, তারপরে কাজ করতেছি ওটা একটা ধাপ, তাহলে ওই তাপটা চলে গেল কোথায়? তাহলে কাপ বাদে বাকি সবই তোমার হচ্ছে পরিবেশ। কোথায় গেল? পরিবেশ। তাপ মানে কিন্তু তোমার হচ্ছে শক্তি। এখন তাহলে তাপটা কোথায় গেল? চায়ের কাপ থেকে তাপ গেল পরিবেশে, তাপ গেল মানে শক্তি। এখন তুমি চায়ের কাপে খোলা অবস্থায় নিয়ে আসতেছ, হঠাৎ করে পায়ে চোট লেগে গেল, চা কাপ থেকে কিছু পরিমাণ চা মনে করো বাইরে পড়ে যাওয়া মানে কি? পরিবেশে চলে গেল। এই যে চা চলে গেল, এটা তোমার হচ্ছে পদার্থ। তার মানে চায়ের কাপ থেকে শক্তি পরিবেশে গেল, আবার পদার্থ গেল। তার মানে কি, চা দোকানে চা তাপ ছিল, তাপটা কমে গেল, তাপ কোথায় গেল? পরিবেশে গেল। তাপ মানে শক্তি। আবার বললাম পায়ে চোট লেগে চাটা বাইরে পড়ে গেল বা নিচে পড়ে গেল, ওই কাপ, এইটা তোমার চা আছে পদার্থ, কোথায় গেল? পরিবেশে। তার মানে ধারা থেকে পরিবেশে। আবার তুমি মনে করো চায়ের কাপ খোলা অবস্থায় নিয়ে আসতেছ, হঠাৎ একটা পাখি বা কাক আর খুব প্রাকৃতিক দরকার হলো, একবার দিল কি কোথায়? চায়ের কাপের মধ্যে পায়খানা করে দিল। তাহলে পদার্থটা আবার কোথা থেকে আসলো? পরিবেশ থেকে চায়ের মধ্যে আসলো। আবার তোমরা জানো বরফকে ঢেকে রাখা হয়, কারণ 0°C তাপমাত্রায় বরফ থাকে। যেই মাত্র বরফ 4°C তাপমাত্রা প্রাপ্ত হবে, ওই বরফটা কি হবে? গলে পানি হবে। তাহলে তুমি ঢোক থেকে বরফটা বের করলে, বের করে রাখলা, কিছুর পথে যে পানি, তাহলে তাপমাত্রা বেড়ে গেছে। তাপমাত্রা মানে শক্তি। তার মানে কি, থেকে যেমন শক্তি পদার্থ পরিবেশ যাচ্ছে, পরিবেশ থেকেও আবার কোনভাবে শক্তি পদার্থ ধারা আসছে। এটাই বলছি আমরা উন্মুক্ত ধারা। অর্থাৎ যে ধারা পরিবেশের সাথে শক্তি এবং পদার্থ উভয়কে আদান প্রদান করতে পারে, তাকে বলছি আমরা উন্মুক্ত ধারা। যে ধারা পরিবেশের সাথে পদার্থ এবং শক্তি উভয়ই আদান প্রদান করতে পারে, তাকে বলছি আমরা উন্মুক্ত। আর ধরো তুমি এবার চা নিয়ে আসছো ফ্লাক্সে করে, যেহেতু ফ্লাক্সে করে নিয়ে আসতেছ,
তাপ ফ্লাক্সে রাখলে তাপমাত্রা কিন্তু কমে যাবে, কিন্তু যেহেতু ঢাকা আছে সেহেতু চাপ বাইরে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। অথবা কাক যদি তার প্রয়োজনীয় কাজটা সেরেও ফেলে তবুও চায়ের মধ্যে যাবে। তাহলে কে শুধুমাত্র যাবে? শক্তিটা যাবে। এটা শুধু শক্তি যাবে, বাট পদার্থটা যাবে। এটা বলছি আমরা বিদ্যুৎ। অর্থাৎ যে ধারা পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি আদান প্রদান করতে পারে কিন্তু পদার্থ আদান প্রদান করতে পারে না, তাকে বলছি আমরা রুদ্ধধারা। একটু দাঁড়াও, আমি আমার এটা ঠান্ডা লাগবে। আর এইটা হচ্ছে তোমার অন্তরিত ধারাটা কিন্তু বাস্তব না, এটা কাল্পনিক। কারণ বাস্তবে অন্তরিত ধারা তৈরি করা সম্ভব না। এখানে বলা হয়েছে ওই চায়ের কাপটাকে কিংবা ফ্লাস্কটাকে একটা অন্তরিত জ্যাকেট বলা হয়। এই অন্তরিত জ্যাকেট দ্বারা কি করতে হবে? ভালোভাবে মোড়াই দিলে কি হবে? আগে থেকে রুদ্ধতে কি হয়? শক্তি আদান প্রদান করতে পারে কিন্তু পদার্থ পারে না। এবার এখানে বলা হয়েছে এমন ভাবে মোড়াই দিতে হবে যে পদার্থ তো পারে না, মানে শক্তিও আদান প্রদান করতে পারে না। এটাকে বলছি আমরা, এটা কোনটাই পাচ্ছি, এটাও পারবো না, এটাও পারবো না। এটা বলছি আমরা অন্তরিত। অর্থাৎ যে ধারা পরিবেশের সাথে পদার্থ এবং শক্তির কোনটাই আদান প্রদান করতে পারে তাকে বলছি আমরা অন্তরিত। যে ধারা পরিবেশের সাথে পদার্থ এবং শক্তি কোনটা আদান প্রদান করতে পারে না তাকে বলছি আমরা অন্তরিত ধারা। একটু বাড়াই, ঠান্ডা আছে। এর ধারা বা শ্রেণী বিভাগ। এইবার নতুন একটা টার্ম যাই হোক, তোমরা আবারও বলছি, কোনটা যদি বুঝতে না পারো, কোনো প্রবলেম হয় আমাকে জানাবে। আমাকে তোমাদের জানাতেই হবে, কারণ তোমাদের ফার্স্ট ইয়ারের ভালো মন্দ সবকিছু দেখভাল করতে হবে আমাকে। তোমরা ভর্তি হয়েছো কেমিস্ট্রিতে, এটা একটা ভালো দিক। তবে আমি আর একটা পড়াটা প্রথম তোমাদের, আচ্ছা যাই হোক আমি পরে পড়াচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার প্রথম ভর্তিটা তারা শুরু করেছে, বিধায় অন্য কোথাও অ্যাডমিশন হয়নি, শুধু মেডিকেল হয়েছে, বাদ বাকি কোথাও অ্যাডমিশন হয়নি। আর দ্বিতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়, এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রথমে নেওয়ার কারণে ভালো রেজাল্টধারী বা ভালো ছাত্র যারা তারা কোনো চান্স পেয়েছে, অন্য কেউ চান্স পায়। যেহেতু ওরা ভালো ছাত্র এবং ভালো ছাত্র চান্স পেয়েছো, আশা করি তোমরা থাকবা, এই আশাটা করছি। তার সঙ্গে তোমাদের আমি একটু খালি বলি যে চান্স পেয়েছো, খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যে তোমরা চাকরি বাকরির জন্য পড়াশোনা, যদি তোমাদের সরাসরি ক্লাস করে সেদিন তোমাদের বলবো চাকরির ব্যাপারে, পড়া একটু তার প্রথম সূত্র। বিবৃত ও গাণিতিক ব্যাখ্যা।
তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত ও গাণিতিক ব্যাখ্যা। আমরা ধরো কাঠ পুড়াই বা কোনো কিছু পুড়িয়ে আমরা কি তাপ পাই, একটা পদার্থ দিয়ে আর একটা পদার্থ পাই। এই জন্য তাপ তুমি ফু দিয়ে মানে শুধুমাত্র কিছু ছাড়া মানে জাদু বললে মন্ত্র পড়লে যাই হোক তাপ সৃষ্টি করা যাবে, আবার তাপকে নষ্ট করা যাবে না, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। এই জন্য বলা হয়েছে শক্তি কিংবা পদার্থের সৃষ্টিও নেই ধ্বংস নেই। তার মানে শক্তি তুমি সৃষ্টি করতেও পারবে না, আবার ওটা নষ্ট করতেও পারবে না। সূত্রটা কি বললাম, শক্তির সৃষ্টি কিংবা ধ্বংস নেই, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। এখন এটা গাণিতিক ব্যাখ্যাটা দেখো, নাকা যাই হোক এটা একটা বিকার মনে করো বা হাঁড়ি, তুমি আমরা যেটা ভাত রান্না করি, ভাত রান্না করলে কি হাঁড়ির মধ্যে আমরা চাল আর পানি দিই, তারপর আমরা তাপ দিই। তো আমি দেখলাম আমরা যে রান্না করি, যে খড়ি পুড়াই বা গ্যাস পুড়াই, তার এই জ্বালানি ব্যবহার করি, এই জ্বালানির 55% অপচয় থাকলো কত কাজ আগে 45। তার মানে তুমি যদি ধরো 100 কিলো ক্যালোরির তাপ দাও, তাহলে 55টা নষ্ট হবে আর 45% অর্থাৎ 55 কিলো ক্যালোরি নষ্ট হয়ে যাবে আর 45 কিলো ক্যালোরি কাজে। যাই হোক, এই যে 45 কিলো ক্যালোরি তাপ কাজে লাগলো, লাগার ফলে কি হবে, এই যে পদার্থের মধ্যে অর্থাৎ হাঁড়ির মধ্যে যে চাল আর পানি ছিল, তা আগে এই পাত্রটা গরম হবে, গরম হওয়ার ফলে এই চাল এবং পানি কি হবে, এক সময় ফুটতে শুরু করে। তো ফুটতে যদি শুরু করে, তার মানে চাল এবং পানি তাপ দেওয়ার আগে চুপচাপ ছিল। যেই মাত্র তাপ দেওয়া শুরু করলাম বা কিছুক্ষণ পরে নিচের চাল উপরে গেল, উপরের চাল অর্থাৎ ফুটতে শুরু করলো, তার মানে কি তার অভ্যন্তরীণ শক্তিটার পরিবর্তন ছিল চুপচাপ এবং তার গতি শক্তি বেড়ে। তার মানে অভ্যন্তরীণ শক্তি বলতে স্থির শক্তি বোঝায়, বলছো তার বোঝায় পরিবর্তন হচ্ছে। এখন খালি পরিবর্তনে কি হয় না, পরিবর্তন হওয়ার ফলে কি হয়, ওই হাঁড়ির চালগুলো ভাতে রূপান্তর। তাহলে আমি 100 কিলো ক্যালোরি তাপ দিলাম, 45 কিলো ক্যালোরি বাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আর যে 45 কিলো ক্যালোরি তাপ দেওয়ার ফলে পাত্রটা গরম হয়ে কি হলো, ওই চাল এবং পানি লাফালাফি বাড়লো, ঘানামা বাড়লো এবং ওই চাল একসময় ভাতে রূপান্তর। তাহলে আমি 100 বলাটা ঠিক হবে না, এটা কিন্তু আমরা 100 পরিবর্তে ধরো কিউ ক্যালোরি, তার মানে কিউ এর মান 100 হতে পারে, 500 হতে পারে, দেখুন তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে কি হলো, আমার তো আমি আগে বলেছি 55% নষ্ট হয়ে গেল। তো নষ্ট তো আমার কোনো হিসাবের মধ্যে নাই, 45 কিলো ক্যালোরি থাকলো 45%, তাহলে কিউ দিলাম, দেওয়ার ফলে এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তিকে কোন লেখক ই দ্বারা প্রকাশ করে, কোন লেখক ইউ দ্বারা। এখন পরিবর্তন বলতে বোঝায় দেব অথবা দেব, কোন লেখক ই, কোন লেখক অভ্যন্তরীণ শক্তি দ্বারা প্রকাশ করছি আমরা। অথবা
অথবা ইউ। আর যে পরিবর্তন হলো, পরিবর্তনটাকে আমরা বলছি ডেল, তাহলে ডেল ই অথবা ডেল ইউ। এখন এটা হলো তার সঙ্গে ভাত হলো না, চালটা ভাত হওয়া মানে কাজ হলো, কাজ নিয়ে বলা হয় ডব্লিউ। তাহলে দেখা যাচ্ছে আমি কিউ পরিমাণ তাপ দিয়েছি, তাপ দিয়ে কি পেলাম, অভ্যন্তরীণ পরিবর্তন ডেলি হলো আর কিছু কাজ। এটিকে বলছি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক। তাহলে কথাটা কি লিখবে, মনে করি কোন ধারায় কিউব ক্যালোরি তাপ প্রয়োগ করা হলো, প্রয়োগকৃত তাপের কিছু অংশ অপচয় ঘটলো আর কিছু অংশ ধারা কর্তৃক শোষিত। প্রয়োগকৃত তাপের কিছু অংশ অপচয় হলো আর কিছু অংশ ধারা কর্তৃক শোষিত হলো। শোষিত হওয়ার ফলে ধারার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো এবং এর ফলে কিছু পরিমাণ কাজ সম্পাদিত বা সম্পন্ন হলো। কিছু পরিমাণ তাপ শোষিত হওয়ার ফলে ধারার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো এবং এর ফলে কিছু পরিমাণ কাজ সম্পাদিত। মনে করি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ই আর কাজ হচ্ছে ডব্লিউ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আছে এটাকে আমরা সামান্য পরিবর্তন বা ক্ষুদ্র পরিবর্তন করতে কি হবে, ডি প্লাস, অর্থাৎ এটাও তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটা, এটাও বলতে পারি এটাও বলতে। আর তোমরা জানো কাজ বলতে বোঝায় বল গুণিত সরণ, বল গুণিত সরণ। এখানে বল বলতে প্রেসার আর সরণ বলতে আয়তন পরিবর্তন। অর্থাৎ ধরো এখানে পর্যন্ত আমার চাল ছিল, এই চালগুলা এই পর্যন্ত আসলো, v2 v2 মাইনাস v1 ইকুয়াল টু dv। আর এখানে তুমি তাপ দিচ্ছ মানে প্রেসার দিচ্ছ বা যাই হোক আর কি। তাহলে এখন এই কাজ সমান হচ্ছে pdv। তাহলে আমরা লিখতে পারি dq ইকুয়াল টু d প্লাস, এটা একটা তাপগতিবিদ্যার সূত্রের গাণিতিক রূপ, মানে এটা একটা রূপ যেমন একটা এই হতে পারে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সূত্রটা কি বলছে, আবার বলছি, শক্তির সৃষ্টি কিংবা ধ্বংস নেই, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় বা রূপান্তরিত হয়। শক্তির সৃষ্টিও নেই, ধ্বংস নেই, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা যায় বা রূপান্তরিত হয়। লিখবে যে ব্যাখ্যাতে লিখবে, মনে করি কোন ধারায় কিউব ক্যালোরি তাপ প্রয়োগ করা হলো, প্রয়োগকৃত তাপের কিছু অংশ, প্রয়োগকৃত তাপের কিছু অংশ ধারা কর্তৃক অপচয় হলো, কিছু অংশ ধারা শোষিত। শোষিত হওয়ার ফলে ধারার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো এবং এর ফলে কিছু পরিমাণ কাজ সম্পাদন হলো। মনে করি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেলি আর কাজ হচ্ছে ডব্লিউ। অর্থাৎ আমরা কি দিয়ে ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আমরা বা ব্যবকরণ করলো আমরা অথবা এগুলো তোমার তাপগতিবিদ্যার প্রশ্নের গাণিতিক। আর একটা প্রশ্নের সঙ্গে আছে, তাহলে শেষ করে দেবো আজকের মতো। ধারা অভ্যন্তরীণ শক্তি সর্বদাই প্রমাণ। তা আমরা কি পাই এখনই, আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা, ধ্রুবক মানে মানটা 0 আছে, মান বাড়েও নাই কম নাই। তাহলে
তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা। এখন তোমার লিখতে হবে আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা। এখানে কথাটা অন্তরিত অন্তরিত ধারা শক্তি সর্বদা ধ্রুব বা উদ্ভব শক্তি সর্বদা ধ্রুব। অন্তরিত ধারা কোনটা? অন্তরিত ধারা হচ্ছে যে ধারা পরিবেশের সাথে পদার্থ এবং শক্তির কোনটাই আদান প্রদান করতে পারে না। যে ধারা পরিবেশের সাথে পদার্থ কিংবা শক্তির কোনটা আদান প্রদান করতে পারে না তাকে বলছি আমরা অন্তরিত ধারা। কিন্তু শক্তি আদান প্রদান করতে না পারে তার মানে তাপের আদান প্রদান হয় না। তুমি যদি রান্না যে ভাতের হাঁড়িতে তাপ না দাও তাহলে তাপ তুমি দিলে না, ভাতটা কিন্তু তোমার চালটাকে ভাত হবে হবে। তাপের আদান প্রদান কি বলা আছে? অন্তরিত ধারা কি সমানে কি বলা আছে? শক্তিও আদান প্রদান করতে পারবে না, পদার্থও পারবে না, কোনটাই পারবে, তাহলে কোনটাই না। তাপের আদান শক্তি বলতে তাপ, তাপের আদান প্রদান না হওয়া মানে কি d=0। এখন তাপের আদান প্রদান যদি না হয় ধারার কোনো কাজ হবে? কোনো কাজও হবে না। অর্থাৎ তাপের আদান প্রদান না হয় ধারায় কোনো কাজ সম্পাদিত নেই। তার মানে তাহলে এই মানটাকে আমরা এখানে একটা সমীকরণ ধরি, বসাই তাহলে কি আছে 0 d + 0 d মানে কোনো পরিবর্তন হয়েছে না। তাই অন্তরিত ধারা শক্তি সর্বদাই। কথাটা কি আমি আবার বলছি, তোমরা লিখবা আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ এটা। 1 নম্বর দিবা, লিখবে যে অন্তরিত ধারা অর্থাৎ যে ধারা পরিবেশের সাথে তাপ কিংবা শক্তির আদান প্রদান করতে পারে না। তাপ কিংবা শক্তি এবং পদার্থ কোনটা আদান প্রদান করতে পারে না। এখানে পদার্থ আদান প্রদান করতে পারে না, যেহেতু তাপের আদান প্রদান হয় না কিন্তু d=0। আবার তাপের আদান প্রদান না হওয়ার কারণে ধারা কর্তৃক কোনো কাজও সম্পাদিত, অর্থাৎ pdv=0। এই মানগুলো এখন আমরা বসালে আমরা পাই, যেহেতু d এর মান 0 অতএব ধারার অন্তরিত ধারার সাথে সর্বদাই। যাই হোক, আজকে আর ক্লাস না হতে সেরকম ভালো আসে না। আমার প্রথম দিন এত পরে তোমরা আবার নিয়ে যাবা। মানে আমি আবারও বলছি, যেদিন আমার ক্লাস থাকবে সেদিন তোমরা খাতা কলম নিয়ে বসবা, যেখানে তোমাদের প্রবলেম আমাকে জানাবা, আমি চেষ্টা করবো পরবর্তী সম্পূর্ণ করে দেবো। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের দোয়া থাকলো, আমার জন্য দোয়া করিও। আজকের মতো এখানে শেষ করলাম। খুদা হাফেজ।